আমরা জীবনের কথা বলতে বারবার আপনাদের কাছে চলে আসি, যে জীবন আমাদের ভালো থাকতে শেখায়, যে জীবন আমাদের প্রতিনিয়ত ইন্সপায়ার করে কোনো না কোনোভাবে। আমরা এমনই কিছু গল্প, এমনই কিছু চরিত্র নিয়ে আপনাদের কাছে চলে আসি বারবার। নমস্কার, আমি পারমিতা, আপনাদের স্বাগত জানাচ্ছি নিউজ লাইভ বাংলায় আজকের জীবনযোদ্ধা পর্বে। আমাদের আজকের অতিথি হয়ে তেমনই একজন চরিত্র, তেমনই একজন ব্যক্তিত্ব আমাদের সঙ্গে রয়েছেন, যিনি আপনাদের কাছে আবারও তুলে ধরবেন তার জীবন যুদ্ধের কাহিনী। আমরা জেনে নেব তার থেকে তার যুদ্ধের গল্পগুলো আমাদের কিভাবে অনুপ্রাণিত করতে পারে। আসুন তবে আলাপ করে নেই আমাদের আজকের অতিথির সঙ্গে, যিনি রয়েছেন। তার নাম শ্রীমতী মধুরিমা বড়ুয়া সেন। তিনি আসাম সরকারের সাংস্কৃতিক বিভাগের সচিব হয়ে রিটায়ার্ড করেছেন এবং একজন লেখিকা হিসাবে স্বনামধন্য। তাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। নমস্কার মধুরিমাদি। নমস্কার পারমিতা। প্রথমেই বলি মধুরিমাদি, তোমাকে অনেক অনেক স্বাগত, এবং দর্শকদের কাছে আবারও বলছি যে মধুরিমাদি কিন্তু ভীষণ ভালো বাংলা বলতে পারেন। নিজে অসমিয়া হয়ে এত সুন্দর করে উনি বাংলায় নিজের অভিব্যক্তি ব্যক্ত করেন, লেখালেখি করতে পারেন, সেটা কিন্তু আমাদের বাড়তি পাওনা। বন্ধুরা সঙ্গে থাকবেন, ফিরছি মধুরিমাদির কাছে। মধুরিমাদি, কেমন লাগছে আজকের অনুষ্ঠানে তোমার? আজকে খুব ভালো লেগেছে, অন্যরকম লাগছে। মানে এরকম ভাবে জীবন যোদ্ধা বলে একটা প্রোগ্রামে যে আসতে পারবো ভাবিনি, বা তুমি আমাকে নিমন্ত্রণ করেছো, এনেছো, ওটার জন্য অনেক ধন্যবাদ। আমি বা নিউজ লাইভ বাংলা পরিবার থেকে তোমাকে আমরা এটা তো অন্য এক্সপোজার আমার জন্য। থ্যাংক ইউ। আমাদের জন্য এটা খুব একটা গর্বের বিষয় যে তুমি সময় বের করে আমাদেরকে দিতে পেরেছো। তো মধুরিমাদি, তোমার কি মনে হয় যে আমাদের ছোট ছোট যুদ্ধগুলোই একটা সময় মানে বড় যুদ্ধের দিকে আমাদের তাড়িত করে, বা বড় যুদ্ধের জন্য প্রস্তুতি মানে আমাদের তৈরি করে দেয়? তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তোমার নিজেকে একজন যোদ্ধা বলে মনে হয়? দেখো, কিছু কিছু পরিস্থিতিটা মনে হয় যোদ্ধা। আর তুমি যেরকম বলেছ, জীবনের ছোট ছোট যুদ্ধগুলোই আমাদের মানে বড় যুদ্ধের জন্য তৈরি করে, আমাকে প্রস্তুত করে। আমাদের জীবনে অনেকটা তোমার বাধা আসতে পারে, ওগুলো কি করে ফেস করে তুমি এগিয়ে যাবে, ওইটাতে প্রস্তুত হওয়া যায়। এগুলো তোমার যেরকম প্র্যাকটিস করে লোকেরা, ক্রিকেট খেলতে যেরকম প্র্যাকটিস করে, ওই রকমই হয়। জীবনটা ছোটবেলা থেকেই সবারই, সব ব্যক্তির একটা নিজস্ব গল্প থাকে, মানে প্রত্যেকের একটা যুদ্ধর কাহিনী রয়েছে, প্রত্যেকের যুদ্ধের প্যারামিটারটা আলাদা আলাদা। সেটা কেউ বোঝে, কেউ বুঝতে পারে না, বা কেউ সেইভাবে ব্যক্ত করতে পারে না। কেউ হতাশায় ভোগেন, কেউ আবার নিজেকে বেশি কঠিন করে পরবর্তী যুদ্ধের জন্য প্রস্তুত করে, একদম সাহস সংগ্রহ করে, এরকম। তাই আজকে তোমার থেকে আমরা অনেক কিছু শুনবো, অনেক কিছু জানবো বলে তোমাকে আমন্ত্রণ জানানো, যে তোমার জীবন থেকে আমরা যেন কিছু নিতে পারি, কিছু শিখতে পারি। কারণ তুমি আমাদের কাছে ভীষণ চেষ্টা করব, জানি না, ইন্সপায়ারিং লেডি। চেষ্টা করব। তো একটু ফিরে যাই তোমার ছোটবেলার দিকে, বা ছোটবেলার শহরে যেখানে তুমি বড় হয়েছো। অ্যাকচুয়ালি ছোটবেলা আমার জন্ম ডিব্রুগড়ে। তারপরে আমার বাবা সরকারি চাকরিতে ছিলেন, তো ওনার জন্য উনি ট্রান্সফার হয়ে থাকতেন আলাদা আলাদা শহরে। তেজপুরে একদম ছোটবেলাতে ছিলাম। তারপরে কিন্তু আমি যতটা মনে আছে, তেজপুরে জীবনটা হচ্ছে আমার শিবসাগরে, ওখানেই আমরা থাকতাম। আমরা ফুলেশ্বরী গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলে পড়তাম। ওই সময়টাতে শিবসাগরে তোমার আমাদের জীবনে কোনো লাক্সারি বলে জিনিস ছিল না। আমাদের বোন ছিলাম, 4 বোন, 4 বোনের আমি সবচেয়ে বড়। আর বাবা একজনই আর্নার, মা ছিল হাউস মেকার, হোম মেকার। তারপরে আমাদের কোনো লাক্সারি বলো এরকম ছিল, কিন্তু মিনিমাম আমাদের যেগুলো যা দরকার সেটুকু হয়েছিল। এটাও নয় যে আমরা প্রাচুর্য ছিল না, কিন্তু আমাদের রিকোয়ারমেন্ট সবসময় পুরো হয়েছিল, ফুলফিল হয়েছে সবসময়। তারপরে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তোমরা 4 জন কন্যা সন্তান, তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে সমাজ কি কখনো সেরকম মানে তোমাদের শুনতে হয়েছে, বা পারিবারিক? অ্যাকচুয়ালি সেটা একটা খুব আনকমন জিনিস ছিল যে 4 মেয়ে। কিন্তু আমি কোনোদিন আমার বাবা মাকে কোনোদিন এরকম এই প্রসঙ্গ নিয়ে মানে
কথা বলা বা নিজের থেকে একটু হীনমন্য অনুভব ভোগ করা, এরকম করা, ভোগ সেটা- করা ওরকম আমি হ্যাঁ, কোনোদিন হ্যাঁ, ফিল হ্যাঁ, করিনি। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আমি দেউটাকে আমি আই ফিল সো প্রাউড দ্যাট দেউটাকে যদি কেউ জিজ্ঞেস করে যে আপনার কটা ছেলে মেয়ে, ও বলেছে এখন 4জন মেয়ে আর 4জন ছেলে। মানে ইকুয়ালি ইকুয়ালি বলেছে যে হ্যাঁ, মানে 4জন ছেলে হবে, 4জন ছেলের কাজ করছে, মানে না সেটাই mean সেটাও করতে বলেছে। চেয়েছেন। আর বলেছে ইন ফিউচার আই উইল হ্যাভ 4 সন্স। মানে মেয়েদের বিয়ে যখন, মানে দেউটা কোনোদিন নিজেকে মানে হ্যাঁ আমার 4টে মেয়ে এরকম কোনোদিন বলেনি। আর এটা নয় যে মেয়ে বলে আমাদের কোনো কিছুতে আমাদের ডিপ্রাইভ করেছিল। কারণ আমরা বই লাগে, আমি মিউজিক স্কুলে ভর্তি হতাম, ডিস্ট্রিক্ট লাইব্রেরিতে গিয়ে বই আনতাম, বই যেতাম, ওগুলো একা যেতাম। শিবসাগর ছোট শহর, আমরা হেঁটে চলে যেতাম ডিস্ট্রিক্ট লাইব্রেরিতে, প্রত্যেক সপ্তাহে 2টো করে বই নিয়ে আসতাম, বই পড়ে আবার ফেরত দিতে যেতাম। স্কুলে যেতাম, আর স্কুল যদিও আজকার মতন তো না, তখন হেঁটে যেতাম। আর সেই স্কুল যাওয়াটাও একটা খুব আনন্দের ছিল। হয়তো আমার বন্ধুরা জায়গায় জায়গায় দাঁড়িয়ে আছে, আমি হেঁটে গেলাম একজনের সাথে, একসঙ্গে গিয়ে আরও একটু এগিয়ে গেলাম ছোটবেলাতেই। মজাগুলো, সেই যেগুলো ফুলেশ্বরী স্কুল জীবনে স্কুলের আমরা পেয়ে স্মৃতিটা থাকি। আমার আছে। ওখানে আমি বেশি দিন পড়িনি, একদম ছোট, মানে ক্লাস 4 থেকে 7, আমি 7 পড়িনি, 6 অবধি পড়েছিলাম। তারপরে আমি ট্রান্সফার হলাম মঙ্গলদৈ। মঙ্গলদৈ আবার ছোট শহর, আরও ছোট শহর শিবসাগরের চেয়ে। মানে তোমার ওই বাবা কি সাপ্লাই ডিপার্টমেন্টে ছিলেন। আচ্ছা, সেখানে মানে ট্রান্সফারটা খুব ছিল, 3 বছরে হতো, কিন্তু সেই শিবসাগরে আমি একটু বেশি দিন ছিলাম। তারপরে মঙ্গলদৈতে আমি ক্লাস 9-এ পড়েছি। মঙ্গলদৈ আরও ছোট শহর। মঙ্গলদৈটা তোমার ভাষার একটু ডিফারেন্ট ছিল, মানে আপার আসাম থেকে এসে নর্থ আসাম, কিন্তু তারপরেই আমরা যোরহাট গেলাম। যোরহাটে আমি ম্যাট্রিক পাস করেছি, যোরহাট গার্লস হায়ার সেকেন্ডারি থেকে। তারপরে ওখানকার জেবি কলেজে নাম ভর্তি হয়েছে। কিন্তু সেই সময়ে আমার দেউতা যোরহাট থেকে মাজুলি ট্রান্সফার হলো। তা মাজুলি তো আর পড়াশোনা অসুবিধা বলে আমাদের ফের মানে ডিব্রুগড়ে নিয়ে এলো, পুরনো বাড়িতে। তখন আবার নতুন বাড়ি বানানো হয়েছিল। সো আমার যখন মনে হয় আমার হোম টাউন কি, আমার ডিব্রুগড়ে মনে হয়। কিছুটা শিবসাগর, কিন্তু ডিব্রুগড়েই আমি আমার ভিড়টা খুঁজে পেয়েছি। কলেজ লাইফ আর ডিব্রুগড়ে, কানই কলেজে। ইউনিভার্সিটি আমি ডিব্রুগড় থেকে MA পাস করেছি, ডিব্রুগড় ইউনিভার্সিটি থেকে। আর তখন ভীষণ বই পড়তাম, সেটা ছিল। আরও একটা ছিল, আমরা ওই সময়ে আমরা বিএ পড়ার সময়ে আসাম আন্দোলন হয়েছিল, আসাম এজিটেশন, বিখ্যাত আসাম এজিটেশন। তা ওই সময়টাতে কি হয়েছিল, 1 বছর আমাদের কোনো স্কুল কলেজ ক্লাস ছিল না, সবাই বয়কট করেছিলাম আমরা। কিন্তু ওই সময়টাতে আমার কি হয়েছিল, আমি লাইব্রেরিতে গিয়ে ভীষণ আসাম বুরঞ্জি পড়তে তখন হঠাৎ ধারণা হলো যে আমি আসাম বুরঞ্জি খুব ভালো করে জানি না। আসাম ইতিহাস নিয়ে আমার ইকোনমিক্স ছিল সাবজেক্ট। তা ওটা জন্য আমি একটু ইনক্লাইন হয়ে গেলাম আসাম হিস্ট্রিটায়। আন্দোলনের সময়টা নিয়েই যদি বলে থাকি, তুমি রাজনৈতিকভাবে পলিটিক্যালি তুমি খুব কনসিয়াস থাকলেও তুমি কিন্তু ডিরেক্টলি মানে কোনো পলিটিক্সে তুমি ইনভলভ হওনি বা হতে চাওনি, এবং নিজের পড়াশুনো বা নিজের জগৎটার মধ্যে থেকে তুমি লেখালেখি বা এই যে রাধা রুক্মিণীর কথাই বলছি, সেটা তো সেই সময়ের কথা। তো তুমি অন্যরা হয়তো মাঠে দাঁড়িয়ে আন্দোলন করছেন বা পিকেটিং চলছে, কিন্তু তুমি সেই সময়টাতে নিজেকে নিজের মধ্যে রেখে সেখানে সময়টা দিয়েছো। কোথাও কি তোমার মনে হয়েছে যে তোমার পিয়ার গ্রুপ বা বন্ধু বান্ধবেরা তখন বা সহপাঠীরা তখন তোমাকে কোনোভাবে, মানে তুমি যেহেতু আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করছো না বা করোনি, ঠিক বলা যায় না যে আমি সরাসরি ওই সেটা তো অ্যাভয়েড করছে কি না, ওদের ভেতরে কি ছিল আমি জানি না। কিন্তু আমার হয়েছিল কি, আমার একটা আছে, উন্মাদনাটা আমার ছিল না। তখন আমার মনে পড়েছে যে মঙ্গলদৈ কনস্টিটিউয়েন্সিতে অনেক ভোটারের নাম ঢুকে গেছিল, মানে অ্যাব্রাপ্টলি একটা ইনক্রিজ হয়েছিল। সেটা নিয়েই তোমার আসাম এজিটেশনটা, মানে জাস্ট স্টার্টিং পয়েন্ট ইজ দ্যাট। আর ওই সময়টাতে আমি মনে হয় আমি সাক্ষী ছিলাম। সেটাও না, ইতিহাস অনেক কিছু ছাপ রেখে যায়, এবং সেই একটা মনের মধ্যে ছিল ঐতিহাসিক বদল যখন হচ্ছে, একটা ঐতিহাসিক ঘটনার তুমি সাক্ষী রয়ে গেছো, এবং সেটা নিয়ে কিন্তু তুমি ভেবেছি আমি। তখন বুঝতে পারিনি, পরে যখন
জিনিসগুলো অ্যানালাইসিস করেছি, তখন বুঝতে পেরেছি ওই যে দেখেছিলাম ওরা কোথা থেকে। আর তখন তো ক্লাস 9-এর মেয়ে, আমি এতটা হ্যাঁ, বোঝার স্বাভাবিকভাবেই তখন মানে এতটা ভেতরে নিজস্ব যাইনি আর বোধ এবং বুদ্ধি দিয়ে যে বিচার করার মতো ক্ষমতা ছিল না। মানে তখনও হয়তো সেভাবে মানে ম্যাচিওরলি আমরা যে স্টেপটা নিতে পারি সেটা হয়তো হয়নি। আসেনি। আমরা আবারও শুনবো মধুরিমাদি তোমার কথা, কিন্তু এবারে নিতে হবে আমাদের একটা ছোট্ট বিরতি। আমরা মধুরিমাদির থেকে আরো অনেক কিছু জানতে পারবো, শিখতে পারবো, সেই আশা নিয়ে আবারও ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকবেন। আমরা আবারও ফিরে এলাম বিরতির পরে, আবারও চলে যাচ্ছি মধুরিমাদির কাছে। মধুরিমাদি, আমরা যে কথাগুলো বলছিলাম তোমার বেড়ে ওঠা, তোমার কলেজ জীবন, সেগুলো নিয়ে আমরা খানিকটা শুনলাম। এবারে তুমি ফার্দার স্টাডি করতে তুমি যখন দিল্লি শহরে পা রাখছো, সেখানকার অভিজ্ঞতা ঠিক কি? তুমি বিহুর একটা পরিবেশ থেকে, বিহুময় পরিবেশ থেকে তুমি একটা ব্রডার একটা কালচারাল অ্যাসপেক্টে তুমি ঢুকছো, সেখানে তোমার কালচারাল ডিফারেন্স সেরকম কিছু মনে হয়েছে? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি ডিব্রুগড়েই আমি এমএ পাস করলাম। তারপরে যেরকম হয় চাকরি খুঁজেছি, তখন একটা অ্যাডভার্টাইজমেন্টে আমি অ্যাপ্লাই করে এখানকার টাউন প্ল্যানিং ডিপার্টমেন্টের থেকে স্পন্সর্ড ক্যান্ডিডেট হিসেবে দিল্লি স্কুল অফ প্ল্যানিং অ্যান্ড আর্কিটেকচার বলে আছে, ওখানে আমাকে পাঠালো। আই ওয়াজ আ স্পন্সর্ড ক্যান্ডিডেট ফ্রম গভর্নমেন্ট অফ আসাম। তখনও আমি স্টুডেন্ট, জাস্ট এমএ পাস করেছি। তারপরে আমি যখন স্কুল অফ প্ল্যানিং, তুমি পরে আমি জেনেছি ইট ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট ইনস্টিটিউট মানে ইন্ডিয়ার। তারপরে আমার অনেক কালচারাল শখ, আমি যখন গেছি আমি শাড়ি পরে গেছি, অ্যাডমিশন হলো, আমার হস্টেল হলো। আমার কালচারাল শখ প্রথমে বহুত অনেক। প্রথম হয়েছে কি, ওখানে গার্লস হোস্টেলে মানে ছেলেরাই এসে মানে অনেক রাত অবধি গল্প আড্ডা হয়। সেটা পাশের ঘরে কোনো ছেলে হাঁ হাঁ করে হাসছে, সেটাও আমার কারণ একটা শকিং ছিল। তারপরে আমাদের গ্রুপটাতে প্রায় 60 মতন স্টুডেন্টে আমি একমাত্র আসামিস ছিলাম, আর অনেকেই সাউথ ইন্ডিয়ান, অসমিয়া কেউ ছিল না। সাউথ ইন্ডিয়ান ছিল, নর্থ ইন্ডিয়ান ছিল, ইরান থেকেও এসেছিল, আফগানিস্তান ওই সময়ে 85-এ আমি গিয়েছিলাম, আমি একা। সো এইটা একটা বড়, এত বড় একটা মানে আমি ছোট কুয়ো থেকে গিয়ে একদম পুরো একটা মহাসমুদ্রে পড়ে গেলাম, মহাসমুদ্রে পড়ে গেছি। প্রত্যেকজন স্টুডেন্টেই ওদের নিজের নিজের কালচারাল একটা আইডেন্টিটি থাকে না সবারই, তবে সেটা আমি দেখতে পেয়েছি ওখানে। আর তুমি নিজের মানে কালচারাল আইডেন্টিটিটা কি রিপ্রেজেন্ট করতে পেরেছো সেখানে? না না, সেখানে আমি আমার ইন্ডিভিজুয়ালিটিটা আমি মেনটেন করেছি, কিন্তু আমাকে তো অনেকটা সময় অ্যাডজাস্ট করে জিনিসটাতে মিশিয়ে যেতে হবে। আর আমাদের আর একটা কথা ছিল, আমি সেমেস্টার সিস্টেম ফার্স্ট, আমরা তো সেমেস্টার সিস্টেমে পড়িনি। সেমেস্টার সিস্টেমটা তোমার খুব বেশি ট্যাক্সিং হয়। ধরে নাও কোনো একটা প্রজেক্টে 3-4টা ছেলে মেয়ে কাজ করেছে, এটা এক সপ্তাহের মধ্যে প্রজেক্টটা শেষ করে, এটা হচ্ছে ছেলে মেয়ে সারাদিন সারা রাত হোস্টেলে বসে, লাইব্রেরিতে বসে কাজ করেছি। ওদের সাথে এরকম একটা মেলামেশা, ওপেন। আরও আমার হঠাৎ বলতে তোমার কিছু বাধা হচ্ছিল বা সমস্যা হচ্ছিল? কারণ আমাকে আমি খুব অ্যাডাপ্ট করতে পারি আমি ভাবি, তা আমি সব মিশে গেছিলাম। আর তখনই আমি একটা মানে সবই সাউথ ইন্ডিয়ান গ্রুপ, নর্থ ইন্ডিয়ান গ্রুপ, কাশ্মীরের গ্রুপ, এই গ্রুপ হয়ে গেছিল। আমাদের একটা ইস্ট ইন্ডিয়া গ্রুপ হয়েছিল, বাঙালি আর উড়িয়া আর আমি অসমিয়া। সো আমাদের একটা গ্রুপে আমি ঢুকে গিয়ে তখনই আমি বাংলা বলতে পিক আপ করেছি। কিন্তু অনেক আগে বাংলা বই, আমি খুব বাংলা বই পড়তাম। এখানে আমি একটা ছোট্ট কথা বলি, আমি যখন স্কুল অফ প্ল্যানিং অ্যান্ড আর্কিটেকচার ছিলাম, তখন অরুন্ধতী রয় আর্কিটেকচার ফাইনাল ইয়ার স্টুডেন্ট ছিল, দ্য গ্রেট অরুন্ধতী রয়। তখন আমি দেখতাম যে লেখিকা, মানে ওইগুলো একটা অদ্ভুত। আর ওই সময়ে
স্পিক মেকে আরম্ভ হয়েছিল দিল্লিতে। আমরা কোথাও গেছি, স্টিফেন্সে গেছি বা গেছি, ওখানে একটা এত বড় কালচারাল একটা মানে হরাইজন, ধরে নাও তোমাকে বলবো যে আমি জাকির হোসেন আর বিরজু মহারাজের যুগলবন্দি দেখেছি নিজ চোখের সামনে দেখে, মানে সে সাংঘাতিক লাকি। এরকম একটা যুগলবন্দি আমি দেখেছি, স্পেল বাউন্ড সবাই দেখছে, মানে ওই রকম পরিস্থিতিতে আমি এসিএস পেয়ে গেছি, প্রফেশনাল। হ্যাঁ, কিন্তু আমি প্র্যাকটিক্যাল ছিলাম এটার জন্য যে প্রথম যখন আমি দিল্লিতে পড়ার সময় আমি আসাম সিভিল সার্ভিসে সিলেক্টেড হয়ে গেছি, তারপরে তখনই ছিল যে আমি এসে চাকরিতে জয়েন করবো আসাম গভর্নমেন্টে। দিল্লিতে আমি একটা প্রপোজালও পেয়েছিলাম চাকরি, আমি নাই আসাম সিভিল সার্ভিসে চলে এসেছি, তখনও আমার লেখালেখি চলছে। অলরেডি তখন রাধা রুক্মিণী লেখা হচ্ছে, কিন্তু পাবলিশ হয়নি, দেরি করে পরে হয়েছে। তারপরে আমার ওই সময়টাতে জানি না, জীবনে সবসময় একসাথে হয়, চাকরি পেলাম, বিয়ে হলো, মানে এরকম থাকে না, এরকম করে আমি যখন বিয়ে করলে তুমি বাঙালি এক যুবক, বাঙালি এক সেটাও তোমার দিল্লিতেই পরিচয়। হ্যাঁ, দিল্লিতে আমি ক্লাসমেট ছিলাম স্কুল অফ প্ল্যান। আমি যে বললাম যে বাঙালি, উড়িয়া, অসমিয়া, ইস্টার্ন ইন্ডিয়া একটা গ্রুপ হয়েছিল, ওটার মধ্যে আমার একসাথে এক গ্রুপে ছিলাম। তারপরে ও আর্কিটেক্ট, ও আর্কিটেক্ট হিসাবে তখনই একটা লখনৌতে চাকরি পেল, আমি আবার আসাম গভর্নমেন্টের চাকরি পেলাম, আর দুজন দু জায়গায়। তখন বিয়ে হলো। তোমার যাওয়া আসার সূত্রটা যখন শুরু হলো, না বিয়ের পরে কলকাতা গেছি, তার আগে কলকাতা যাইনি, মানে ওদের বাড়িতে যাইনি। হ্যাঁ, আমি ওটাই বলছি যে বৈবাহিক সূত্র ধরে তুমি যখন কলকাতা গেছি, কলকাতা গেলে, সেখানে আবার একটা কালচারাল ডিফারেন্স, তোমার প্রতিদিনের অভ্যেসের একটা যুদ্ধ, আবার একটা দৈনন্দিন লড়াই। তো এটাকে তুমি পুরোপুরি অ্যাডাপ্ট করেছিলে, মানে ওরাও কি সেইভাবে অ্যাডাপ্ট করেছে? ওরা অ্যাকসেপ্ট করেছিল, মানে আমার তো ছিল, আমি বলেছি আমি খুব মানে নিজের থেকে আমি জানার আগ্রহ করি, আবার জিনিস নিজে করার ইচ্ছে করি, এবার অ্যাডাপ্টেবিলিটি খুব বেশি ছিল আমার। আমি কোনোদিন ভাবিনি যে আমি ওখানে গিয়ে কোনো সমস্যায় পড়বো, কারণ যা বলে আমি সেটাই করব, আমি জানি। আর আমি ওখানে গেলে, আমি তখনও এসিএস অফিসার, কিন্তু ওখানে গিয়ে আমার এসিএস অফিসারের যেটা আমার ড্রেসটা থাকে, ওইটা আমি আসামে ছেড়ে যাই, আর ওখানে গিয়ে আমি অন্যরকম পারে না, একজন গৃহবধূ হয়ে ওখানে আমি আমার ওই আইডেন্টিটির কিছুই নেই, কেউ মনেও রাখে না, আমি নিজেও মনে রাখি না। সো আমার কোনোদিন ওই রকম জানার আগ্রহটা ছিল, সবাইকে সম্মানও করেছি আর সবার সাথে করেছি। আর এরকমও পেয়েছি ওদের ফ্যামিলিতে, যে একজন এসে বলেছে যে আমি যখন ব্রাহ্ম গার্লসে পড়েছিলাম তখন আমার ক্লাসমেট ছিল দেবযানী চালিহা, মানে ওইরকম যখন কেউ, ওরাও আমাকে অ্যাকসেপ্ট করেছে। আমিও এরকম যদি কেউ বলে, সেই পিসি বা মাসি ওদেরকে সাথে একবার দেবযানী চালিহার কথা জিজ্ঞেস করেছে কি আছে, মানে এরকম ভাবে আমার যুদ্ধটা হয়েছে ভেতরে, বাইরে আমার যুদ্ধটা হয়নি, ভেতরে অন্তর্দ্বন্দ্ব, মানে দেখেছি এটা করেছি, ভুল হয়েছে না তো, ভুল হচ্ছে না তো, ঠিকঠাক করছি তো, এইটাই। আমি খুব লাকি বলতে পারো। আরও আরেকটা কথা, লাকি টু লাকি, আমি খুব সাবধানী, মানে খুব কনসিয়াস। আমার একটা লক্ষ্মণ রেখা থাকে, ওই রেখার বাইরে আমি কোনোদিন যাই না। আমার কোনোদিন এটা হয়নি যে আমাকে প্রমোশন লাগে, আমাকে ভালো মানে পোস্টিং চাই, আমাকে এটা চাই না, আমার কোনোদিন হয়নি। আমাকে যখন যেটা দিয়েছে, আমার এটা নয় যে আমি আজকে এখানে আছি কিন্তু আমাকে ওইটা চাই, ওটার জন্য যদি কিছু করতে হয় আমি করব না। আমার এটা যদি এসে যায়, তোমার ক্যালিবার দিয়ে, আমার ক্যালিবার দিয়ে, আমার এফিসিয়েন্সি দিয়ে, যতটুকু প্রাপ্য। কিন্তু এটাও হয়, আমিও ফিল করেছি, কিন্তু আমি খুব লাকি এটা সেন্স দ্যাট যেরকমভাবে শোনা যায় আমরা অফিসিয়াল কালচারে, সেরকম কোনো সমস্যা আমি পড়িনি, এটার জন্যই যে আমি কোনোদিন লক্ষ্মণ রেখা ইঙ্গিতগুলো আমি আগেই বুঝতে পেরেছো। আমরা অনেকেই জানি অফিস কালচারের কথা, মেয়েদের তথাকথিত হ্যারাসমেন্টের কথাও আমি জানি, কিন্তু এখানে অনেক মহিলা দর্শকেরাও হয়তো আছেন যারা অফিসে প্রতিনিয়ত কাজ করছেন এবং অনেক সমস্যার হয়তো সম্মুখীন হচ্ছেন। তাদের কাছে আমরা এই বার্তাটুকু পৌঁছে দিতে চাই যে এগুলি তো আমাদের প্রতিদিনের যুদ্ধের মধ্যেই পড়ছে, তাই তো, কিন্তু নিজেকে আমরা কি করে ভিকটিম হিসেবে
দেখবো না বাঁচিয়ে বা রাখতে বাঁচিয়ে রাখবো কি করে, এটা কিন্তু নিজেদেরই দেখতে হবে। এবং এই যে কনসিকুয়েন্স নিয়ে তুমি ভাবো, এটা কিন্তু খুব একটা দামি জিনিস দিদি আমাদের বললেন, যে যে কোনো পরিস্থিতির কনসিকুয়েন্সটাকে আমাদের ভেবে দেখতে আর হবে। কোনোদিন আনডিউ জিনিস, আনডিউ পজিশন, আনডিউ অ্যাডভান্টেজ পাওয়ার জন্য সেটা তো কখনো করা উচিত নয়। এবারে আমি ফিরবো একজন লেখিকার কাছে, যিনি অন্তত 13-14টা বই লিখে ফেলেছেন। অনেকটাই সে সংখ্যা হিসেবে যদি আমরা দেখি। তো মধুরিমাদি, একটু জানতে চাইবো এই লেখালেখির পেছনে তোমার মূল প্রেরণাটা কি? দেখো, লেখালেখিটা আমার সবসময় ভেতরে ছিল যে আমার কিছু বলার আছে। ব্যাক অফ মাই মাইন্ড সবসময় একটা কলম নিয়ে আমি কিছু না কিছু শব্দ লিখি। অ্যাকচুয়ালি শব্দ ব্রহ্ম, এই জিনিসটা আমি খুব বিশ্বাস করি। সো সবসময় আমার একটা মনের মধ্যে আমি লিখছি না, আমি লিখতে হবে, এরকম একটা ভাব থাকে। আমি এই প্রথম বইটা বললাম রাধা রুকুনি, সেটা একটা দুটো মহিলা রাধা রুকুনি, ওরা আহোম রাজত্বের এগেনস্টে ইয়ে করেছিল, রিভল্ট করেছিল, প্রতিবাদ করেছিল, যুদ্ধ করেছিল ওটার উপরে। তারপরে আমি আস্তে আস্তে আমার জীবনে রবীন্দ্রনাথ ঢুকলো। রবীন্দ্রনাথ আমার 18 বছর বয়সে আমি ডাকঘর অনুবাদ করেছি। বারবার রবীন্দ্রনাথের সাহিত্যকর্মে আমি ঢুকে গেছি। তারপরেও আমি 2-3টা আরও নৃত্যনাটিকা আমি করেছি অনুবাদ, মানে এটা অন ডিমান্ড, তাও আমার খুব ভালো লেগেছে। চিত্রাঙ্গদা করেছি। তারপরে আমার জীবনে আমি আরও 3টে উপন্যাস লিখেছি এই অবধি। অন্যগুলো ট্রান্সলেট করেছি ডেল কার্নেগি থেকে, আর 2টো ভ্রমণ কাহিনী, এরকমভাবে 13-14টা হয়ে গেছে। একটু ব্যক্তিগত জীবনে যাব, যেখানে তোমার সংঘর্ষটা খুব 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 বেশি ছিল, কারণ তুমি একাই তোমার মেয়েকে মানুষ করেছো, মানে সমস্ত রেসপন্সিবিলিটি আগাগোড়া তোমাকে শুরু থেকে এখন অবধি তোমাকে একাই টানতে হচ্ছে। আমি প্রথম আমি এতটা বুঝতে পারিনি। মেয়েটা আমার কাছে ছিল, বড় হয়েছে, পড়াশোনা দেখেছি। তারপরে দেখলাম যে আমার রেসপন্সিবিলিটিটা কেউ নিচ্ছে না, মানে প্যারেন্ট হিসাবে যেটা রেসপন্সিবিলিটি থাকে আমার একাই করতে হয়েছে। তারপরে একটা পয়েন্ট অফ টাইমে আমি এসে বললাম যে আমি কোনো এক্সপেক্ট করব না, এক্সপেকটেশনে তোমাকে অসুখী করে, তোমাকে সবসময় একটা হ্যাঁ, আমি এক্সপেকটেশনটা যখন থেকে হাত বাড়িয়ে দিচ্ছে না তখন ওটা এক্সপেক্ট করা লাভ নেই। আর এটা নয় যে আমি পারি না, আমি পারি, কারণ আমার মতন চাকরি করে একটু অনেক সংসার চালাচ্ছে। সো আই ওয়াজ ক্যাপেবল, আই ওয়াজ ইন্ডিপেন্ডেন্ট। আমি মনের মধ্যে, আমার যুদ্ধটা আমার বাইরে নয়, আমার যুদ্ধটা ভেতরের, মনস্তাত্ত্বিক যুদ্ধ। সো আমাকে এই ইন্ডিপেন্ডেন্ট, আমি যে সেলফ ডিপেন্ডেন্ট, এই জিনিসটা আমার যখন মনের মধ্যে গ্রো করলো, তখন আমি কারোর থেকে কোনো এক্সপেক্ট করিনি। আমার মেয়েকে আমি পড়াশোনা সব করেছি, আমার মেয়ে খুব ভালোভাবে পাস করেছে এবং মেয়েকে ও বিদেশেও গেল, বিদেশে থেকে ফেরত এলো, এখন ও খুব একটা ভালো ইউনিভার্সিটিতে কাজ করে। তো সেই হিসাবে আমার সন্তান হিসাবে আমি খুব গর্বিত। আমার মেয়েকে আমি যেরকম ভেবেছি, সিঙ্গেল প্যারেন্ট, হ্যাঁ, যদিও সামওয়ান ইজ অলরেডি মানে আছে, কিন্তু আমি সিঙ্গেল প্যারেন্ট হিসাবে সারা জীবনটা কাটিয়ে, মানে ওকে বড় করলাম, আমিও ইন্ডিপেন্ডেন্টলি চলে যাচ্ছি। এটাই আমি একটু ফিরছি দর্শক বন্ধুদের কাছে, যে আমাদের আক্ষেপ বা হতাশা করার মতো জীবনে কিছু হয়তো স্থান দিতে নেই, কারণ আমাদের দায়িত্বটা আমরা যতটুকু পারি সেটা কিন্তু আমাদের নিয়ে নিতে হবে। যদি আমরা জীবনকে ভালোবাসি, যদি আমরা জীবনে বারবার করে বাঁচতে চাই, বাঁচার মতো করে বাঁচতে চাই, তাহলে কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে এবং নিজের সামর্থ্যটাকে অনেক বেশি করে শক্ত করে তুলতে হবে। কিন্তু যেতে যেতে আমাদের একটা খেলা রয়ে গেছে। 5টা প্রশ্ন তোমাকে করব, সেটা তোমাকে চটজলদি উত্তর দিতে হবে। তুমি তৈরি? হ্যাঁ, তৈরি। জানি না কি প্রশ্ন করবে তুমি। কঠিন প্রশ্ন করবে না? না, খুব কঠিন কিছু নয়, একটু জানতে চাইবো
চট করে যদি আমাদের একটু বলে দাও যে তোমার জীবনের ইন্সপিরেশন ঠিক কি বা কে? এরকমভাবে বললে আমার রবীন্দ্রনাথ ঠাকুর আমার যদি ভগবান বলে ভাবি সব থেকে আমাকে ইন্সপায়ার করে। ঈশ্বর কি তোমার কাছে? ঈশ্বরের ঈশ্বর অস্তিত্ব কি? এটা এটা তোমার ইউনিভার্স, শক্তি বলতে পারো। ইন অদেখা, আমরা দেখছি না, কিন্তু ওনার এক্সিস্টেন্সটা আছে, সেটা ইউনিভার্স বলি আমি। একটা শক্তি। একটা শক্তি। আবার প্রেমে পড়তে চাও? ডেফিনেটলি। দ্যাটস সো সুইট অফ ইউ। প্রেম মানে তুমি একজন ব্যক্তির সাথে, বা এটা তো আছে, তারপরে অন্য প্রেমও ধরে নাও, জীবনের প্রেমে, প্রকৃতির সঙ্গে সেই প্রকৃতির সাথে নদীর সাথে প্রেম, পাহাড়ের সাথে। প্রেম সত্যি তো এত সুন্দর সুন্দর জিনিস। সেই এবারে যদি বলি তোমাকে জীবন কি? জীবন অনুপম। জীবন জীবন অনুপম। কি সুন্দর করে বললে। শেষ প্রশ্নে যাচ্ছি। তোমার বিহুমাখা ব্রহ্মপুত্র বেশি টানে নাকি দক্ষিণেশ্বরের গঙ্গা? অ্যাবসলিউটলি ব্রহ্মপুত্র। মহাব্রহ্মপুত্র। ডিব্রুগড়ের জন্ম, ব্রহ্মপুত্রের পারে, আর গুয়াহাটিতে আমার বসবাস, সবসময় ব্রহ্মপুত্রে। খুব ভালো সময় কাটালাম তোমার সঙ্গে। তোমার জীবন থেকে আমরা কিছু নিলাম, কিছু শিখলাম এবং দর্শকদের কাছে সেটা পৌঁছে দেবার চেষ্টা করলাম। দর্শক বন্ধুরা, আপনারা জানাবেন যে আমাদের অনুষ্ঠানগুলো আপনাদের কেমন লাগছে। আমরা কিন্তু আপনাদের জন্যই অনুষ্ঠানগুলো পৌঁছে দেবার চেষ্টা করছি। জীবনের কিছু আলো আপনাদের কাছে পৌঁছে দেবার চেষ্টা করছি, যাতে করে আমরা আরও একটু ভালো থাকতে পারি। সকলে খুব ভালো থাকবেন এবং চারপাশটাকে ভালো রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।